এ কি মহারাজ, এভাবে বিষণ্ণভাবে বসে আছেন কেন? প্রজারা সবাই সুখে আছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ বহাল তুমিওতেই আছে। আর না থাকার কি আছে বলো তো? তাহলে চিন্তাটা কি? চিন্তা হলো রাজকোষাগারের হাল বেহাল। মানে এরকম চললে রাজ্য চালানো যে দায় হয়ে যাবে। সে কি সর্বনাশ! এসব আপনি কি বলছেন মহারাজ? ঠিকই বলছি রানী। ব্যবসায় ক্ষতি হয়ে যাবার পরে মহাজনেরা বিপদে পড়ে যে যেমন সাহায্য নিতে এসেছে তাদের তেমনই সাহায্য করেছি। কিন্তু এখন যে আর কেউ ঋণ শোধ করতে চাইছে না। তারা যদি না চায় তাহলে আপনাকেই কিছু করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে টেরা করতে হবে। আহ, কিন্তু আমি মহারাজ হয়ে সেই কাজটা কি করে করি বলো তো রানী? রাজা হিসেবে আমার কর্তব্য প্রজাদের সাহায্য করা, তাদের কাছ থেকে কেড়ে আদায় করা নয়। তাহলে থাকুন আপনি আপনার কর্তব্য নিয়ে। তবে ছোট মুখে একটা বড় কথা আমাকে আজকে বলতেই হবে। ওহ, বলতে আর কি বাকি রাখছো বলো তো? বলো বলো, যা মনে আছে সব বলে ফেলো। মহাজনেরা যে পথ দেখান সেই পথই সেরা পথ। তাই পারলে ওদের অনুসরণ করুন মহারাজ। বাহ বাহ বাহ, চমৎকার বলেছো তো রানী। তার মানে মহাজনেরা অর্থ সংকটে পড়ে যা করেছে, আমিও যদি তাই করি তাহলে আপাতত ওই বিপদ থেকে উদ্ধার পেতে পারি। না না না, এটা তো আগে ভেবে দেখিনি। যা আগে ভাবেননি তাই এবার ভাবুন তাহলে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এই তো সবাই চলে এসেছো দেখছি। বাহ বাহ বাহ, বেশ বেশ। কিন্তু এসে কি হবে মহারাজ? আপনি বলছেন বেশ, কিন্তু এদিকে তো সবই শেষ। আপনি যা দানছত্র করেছেন তার ঠেলায় তো আমরা চোখে অন্ধকার দেখছি মহারাজ। কি আর করি, অনাবৃষ্টি, চাষের ক্ষতি, এসব করে রাজ্যের যা অবস্থা, তাতে তো প্রজারা মোটেই ভালো নেই। ওদের হাত ফাঁকা, আর তার ফল পড়েছে ব্যবসায়। তাই এবার ব্যবসার হাল ফেরাতে আপনি আপনার হাত ফাঁকা করে বসলেন। ফাঁকা হাত সে না হয় আবার ভরে যাবে, কিন্তু প্রজারা কষ্ট পাচ্ছে সেটা কি মহারাজ দেখতে পারেন? না 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 না, আমিও ভেবে ফেলেছি রাজকোষের হাল ফেরাতে আমি নবাবের কাছ থেকে ঋণ নেব। তারপরে মহাজনেরা যেমন আমাকে শোধ করবে, তেমনি আমিও নবাবের ঋণ শোধ করে দেব। এ তো অতি উত্তম ভাবনা মহারাজ। এইভাবে আমরাও এই হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তি পাবো। হ্যাঁ, কিন্তু নবাব যে মহারাজকে ঋণ দেবেনি সে ব্যাপারে আমরা নিশ্চিত হব কি করে? তাও বটে। নবাব কি আর এমনি এমনি দিয়ে দেবে? সেই ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ। আমি নিজে গিয়ে নবাবকে রাজি করিয়ে ঠিক একটা ব্যবস্থা করব। আর সেই ফাঁকে নিজের আখেরটাও ভালো মতোই গুছিয়ে নেব। আর সেখানেই যা কলকাঠি নাড়ার সেটা ওখানেই টুকুস করে নেড়ে দিয়ে চলে আসবো। কয়েকদিন ধরে এই মনটা কেমন আনচান আনচান করছে, কিছুতেই মাথাটা খাটাতে পারছি না। তাহলে থাক না, শুধু শুধু সুস্থ মাথাকে অসুস্থ করে কি লাভ জাহাপানা? লাভ আছে উজি, লাভ আছে বই কি। কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেটা আমাকে ভাবতেই হবে। ও হো হো হো, তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে না? হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু কৃষ্ণচন্দ্রকে ঠিক বিকাতায় ফেলতে পারলাম না। এবার পারবেন জাহাপনা, খুব সহজেই পারবেন। আরে আরে, মন্ত্রী মশাই মনে হচ্ছে এই কোনো খাস খবর দিতে খুদ বেখুদ এসে হাজির হয়েছে। আগে মহারাজ খুব বিপদে পড়েছেন জাহাপনা। বলো কি, এ তো মেঘনা চাইতে জল। আরে আরে, চুপ করে আছে কেন? বলো বলো বলো, বলে ফেলো। মহারাজ মহাজনদের ব্যবসা করার জন্যে মোহর দিয়েছিলেন। কথা ছিল ব্যবসায় লাভ হলে সুদ নয় আসলটাই ফিরিয়ে দেবে। বটে, তারপর কি হলো? কিন্তু মহাজনরা এখন একে একে এসে মহারাজের কাছে হাত উল্টে দিচ্ছে। অবস্থা এখন এমন যে কোষাগার একেবারে ভোঁ ভাঁ। ও, এসব গল্প বলে ভেবেছো এখান থেকে বেশ কিছু মোহর হাতিয়ে নিয়ে চলে যাবে? এটা কি মামার বাড়ি নাকি? হ্যাঁ, জাহাপানা কি এখানে দান ছত্র খুলে রেখেছেন যে যখন খুশি আসবে আর মোহর নিয়ে চলে যাবে? ঠিকই তো, কৃষ্ণচন্দ্র আবদার করলো বলেই কি আমাকে একেবারে সুর করে দিয়ে দিতে হবে নাকি? দেওয়ার তো কোনো প্রশ্নই নেই জাহাপনা।
আমি তো বলছি দিতে না, আপনি বরং নিতে চলুন। মানে একবার সশরীরে কৃষ্ণনগরে আসুন। মনে হচ্ছে এর ভেতরে অন্য কোনো ফায়দা আছে। আছে বই কি জাহাপনা, আপনারও ফায়দা আর আমারও ফায়দা, শুধু কায়দা করে লুটে নিতে হবে আর কি। ঠিক আছে এখন বেশি কায়দা না করে কাজের কথাটা বলো দেখি। অর্থনৈতিকভাবেই কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে পারলেই জাহাপনার মনের আশা পূর্ণ হবে। ওরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সিধা সিধা বলো তো মতলবটা কি? বহুত খুব, এবার কৃষ্ণচন্দ্রকে জব্দ করার আচ্ছা মৌকা পেয়েছি। কই এখনো তো মন্ত্রী কোনো খবর নিয়ে এলো না। হয়েছে ধরুন মহারাজ, শাস্ত্রে বলে সবুরে মেয়া ফলে। তবে মন্ত্রী মশাই যখন নিজেই গেছেন তখন শুধু মেওয়া কেন, আর যে কি কি ফলবে সেটা তো উনি এলেই মালুম পাবেন মহারাজ। হা, মন্ত্রী তো ভালো খবরও আনতে পারে। এমনও তো হতে পারে যে নবাব সত্যি সত্যি সাহায্য করতে রাজি হয়ে গেলেন। আমি বললে নবাব রাজি হবে না মানে? নবাব হবে না, নবাবের ঘাড় হবে। মনে হচ্ছে মন্ত্রী মশাই কোনো সুখবরই এনেছেন। ভাঙা কাঁসর ঢং ঢং করে বাজিয়ে দিলেই কি আর পুজো হয়ে যায় নাকি? আমি তোমার মতো ফাঁকা কলসি নই যে খালি আওয়াজ দিয়ে যাব। এই মরেছে, আসতে না আসতেই যে ওই বাটিতে আর ঘটিতে ঠুংঠাং লেগে গেল। তবে তবে আমরা যে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। বলুন বলুন মন্ত্রী মশাই, নবাবের কাছ থেকে কি সুসংবাদ নিয়ে এলেন বলুন। না না, আমি তো আর কিছু বলবো না। এবার যা বলার বলবে ওই গোপাল। গোপাল? গোপাল আবার কি বলবে? গেলেন আপনি আর বলবে গোপাল? এ আবার কেমন কামাল? কেন আবার? এতক্ষণ তো গোপাল খুব ফুট কাটছিল, এবারে গোপালই না হয় ফুট কাটুক আর আমি চুপ করে থাকি। না না না, তাই আবার হয় না। আমি সেই কখন থেকে হাঁ করে বসে আছি তোমার মুখ থেকে ভালো কিছু শুনবো বলে। মহারাজের কি চিন্তা, বন্ধই হচ্ছে না মুখটা। তাহলে এবার বরং আপনি হাঁটা বন্ধই করে ফেলুন মহারাজ। বলছো বলছো মানে চিন্তা করার কোনো কারণ নেই? বলছি, কারণ নবাব রাজি হয়ে গেছেন মহারাজ। ও বলো কি মন্ত্রী, শুনেও শান্তি। শান্তি না অশান্তি সেটা তো মন্ত্রী মশাই ঝেড়ে কাশলেই বুঝতে পারবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, কাশো কাশো, জেরে কাশো দেখি মন্ত্রী। নবাব কি অর্থ সাহায্য করতে রাজি হয়েছেন? আগে জাহাপনা সাহায্য করবেন তো বটেই, তবে তার আগে তিনি নিজের চোখে এসে দেখবেন আপনার অবস্থাটা ঠিক কি। এই মরেছে। এ নবাবের আবার আসার কি দরকার ছিল? ভেবেছিলেন খাল কেটে জমিতে জল আনবেন, তার বদলে মন্ত্রী মশাই একেবারে জমিতে কুমির ডেকে এনেছেন। নিন, এবার হয় নিজেকে সামলান, নইলে কুমির ডাঙা খেলুন। হ্যাঁ, মুশকিল তো হলো বটে। নবাব এলে তার খাতির যত্নেরও তো একটা ব্যাপার আছে নাকি? কিন্তু এখন যা অবস্থা তাতে সেটাই তো করা মুশকিল। কি আর করবেন মহারাজ, রাজকোষের হাল ফেরানোর জন্যে এটুকু তো করতেই হবে। তবে এমনটা যে হবে সে তো আমি আগেই বলেছিলাম মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলেছিলে বটে, তবে এখন আর কি উপায়? উপায় যদি কিছু থাকে তবে তা ওই গোপালই বার করতে পারে। তাহলে এবার তুমি কিছু একটা করো গোপাল। ওহ, কি বিপদেই পড়লাম রে বাবা। বেশ, তবে আমাকে কয়েকটা দিন সময় দিন মহারাজ। আমি যা ঘাঁটার ঘেঁটে দিয়েছি, এবার যতই চেষ্টা করো নবাবের হাত থেকে মহারাজকে আর বাঁচাতে পারবে না। তবে নবাবের খাতির যত্নের জন্যও তো দুধটা, ঘিটা, মন্ডাটা, মিঠাইটা লাগবে। আরে সেটাই বা জোগাড় হবে কি করে? আপাতত না হয় সব ধারেই হবে, পরে সব শোধ হয়ে যাবে। বাবা, মন্ত্রী মশাই এবার ভোলা দাদের দোকানে মিষ্টি কিনতে এসেছে। চল চুপি চুপি গিয়ে দেখি কি মিষ্টি, পরে ফেরার সময় পাকড়াও করে খাবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি ব্যাপার ভোলা,
ব্যবসায় নাকি মন্দা চলছে শুনছি। হ্যাঁ সে তো চলছেই, মানুষের ডাল ভাতের জোগান হচ্ছে না, আর মিষ্টি মুখ করবে কি করে? কিন্তু আমি তো এবার তোমার ব্যবসা চাঙ্গা করার জন্য এসেছি। তাহলে আমার ওই কপাল ভালো হবে বলছেন মন্ত্রী মশাই? আরে হবে কি, ধরে নাও হয়ে গেছে। কিন্তু ওদিকে যে ধারও হয়ে গেছে গলা পর্যন্ত। যার যা ধার আছে সবাইকে ডেকে ফেলো, নবাব আসছেন রাজ্যে। তোমরা সবাই সেজে গুজে রাজসভায় চলে এসো, সব ধার শোধ হয়ে যাবে। তবে আবার কি? তবে এর জন্যে আমার দিকটাও তো দেখতে হবে। ধার শোধ হলেই এদিকেও কিছু ছাড়তে হবে। সে কি আর ওই বুঝতে বাকি আছে? তা সে তো দিতেই হবে। ওরে, এ তো মনে হচ্ছে মন্ত্রীমশাই আবার কিছু বদমাইশি করতে চলেছেন। ব্যাপারটা এক্ষুনি গোপাল দাদুকে জানাতে হবে। না, নবাব আসার আগে ভালো করে তেল চুকচুকে হয়ে যেতে হবে। আর তাছাড়া আর তোমার দ্বারা কি হবে? সবাই নবাবকে তেল তামাক করে নিজের আখের গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করছে, আর তুমি কি না নিজেই তেল মেখে বসে আছো? এটা কিন্তু দিদা একদম ঠিক কথা বলেছে। আমরা নিজের কানে সব শুনে এলাম। শোনা দাদু, মন্ত্রী মশাই সবার কাছ থেকে ধারের জিনিস নিয়ে তাদের সবাইকে রাজসভায় হাজির করার মতলব করেছেন। শুধু তাই নয়, তাদের থেকে আবার নিজের ট্যাঙ্ক ভরারও মতলব করেছেন। ব্যাস ব্যাস, বুঝে গেছি। নবাবকে কৃষ্ণনগরে ডেকে এনে মহারাজের দৈন্য দশা দেখাবেন। তবে এভাবে তো আমি মহারাজের নাক কাটতে দেব না। তাহলে তুমি কি করবে শুনিয়ে? মহারাজের ঋণ নিজেই শোধ করে দেবে নাকি? না না না, তা কেন? তবে কিছু না কিছু একটা উপায় তো বের করতেই হবে। ধার বাকির খেলাটা নবাবকে অন্যরকম ভাবে দেখাতে হবে। কি হলো মহারাজ, আপনি যেন গভীর কোনো চিন্তায় ডুবে রয়েছেন মনে হচ্ছে। চিন্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা একটা হচ্ছে বই কি। ওহ, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। সেসব ছেড়ে এবার তাহলে সমস্যাটা খুলেই বলুন মহারাজ। আরে খোলাখুলির আর কি আছে? নবাব আসছেন কৃষ্ণনগরে, এর থেকে বড় সমস্যা আর কি কিছু হতে পারে? ওহ, আমি থাকতে আপনার এত 7-5 ভাববার কি আছে মহারাজ? নবাবকে খালি একবার আসতে দিন, তারপর দেখবেন আমি একেবারে এক হাতে সব সামলে দেব। সাবাস মন্ত্রী মশাই, সাবাস। পারুন না পারুন, আওয়াজ দিতে ছাড়বেন। সাধে কি বলে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। আমি কলসি হলে তুমি কি একটা আস্ত জ্বালা। নিজেদের মধ্যে এরকম চিমটি কাটাকাটি বন্ধ করে চুক্তি করে বসে ভাবো দেখি, নবাব এলে কিভাবে নবাবের মোকাবিলা করবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি সব একেবারে গুছিয়ে রেখেছি। দেখেই নবাবের কষ্টে বুক ফেটে যাবে, আর আপনি যা সাহায্য চাইবেন তাই দিয়ে দেবেন। আপনি যে কি সাজিয়ে গুজিয়ে রেখেছেন সে আর আমার জানতে বাকি নেই। তবে আপনি যদি ডালে ডালে যান তাহলে আমিও পাতায় পাতায় যাব। নবাবকে আমিও ঠিক বুঝিয়েই ছাড়বো। হ্যাঁ, আমি আগেও বলেছি, আবারও বলছি, বাঁচালে আপনাকে ওই গোপালই বাঁচাবে। তাই গোপালের ওপরেই ভরসা রাখুন মহারাজ। দেখি কি হয়। এই তো কতদিন পরে কৃষ্ণনগরে এলাম, কিন্তু সবকিছু তো সে আগের মতোই লাগছে, কিছুই তো বদলায়নি। আমরাও তো বদলাইনি জাহাপানা। তার মানে কি বলতে চাইছো কি? না মানে আমরা তো আবার মহারাজকে আচ্ছা করে লাজে গোবরে করবার জন্য এসেছি, কি তাই না জাহাপানা? আস্তে উজির আস্তে, এত জোরে জোরে সত্যি কথা বললে যে সবাই শুনে ফেলবে। আরে আরে, আসুন আসুন, আমার কি সৌভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সে তো একটু পরেই টের পাবে। তবে জাহাপনাকে আজ যেন কেমন একটু ক্লান্ত দেখাচ্ছে। অবশ্য সেই মুর্শিদাবাদ থেকে আসার ধকলটাও তো কম নয়। আমি ক্লান্ত, হ্যাঁ এই তো আমি তো খুবই ক্লান্ত। কি বলছেন কি জাহাপনা?
আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি যেমন টকবক টকবক করে মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরে এসেছেন, তেমনি টকবক টকবক করে আবার এক্ষুনি এই রাস্তা ধরে এখান থেকে মুর্শিদাবাদে ফিরে যাবেন। ওহ, গোপাল পারেও বটে। নবাবকে আস্তে নাস্তে ঠিক যাবার রাস্তাটা দেখিয়ে দিয়েছে। না 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 না, সে গুড়ে বালি। হ্যাঁ, আমি একেবারে ৮ ঘাট বেঁধেই রেখেছি। তাহলে কি করবেন ঠিক করলেন? মানে থাকবেন না যাবেন? আমার তো মনে হচ্ছে জাহাপনা এখনই কোথাও যাবেন না। কি জাহাপনা, যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই, তবে মুর্শিদাবাদে নয়, আমি যাব কৃষ্ণচন্দ্রের অতিথিশালায়। কি কৃষ্ণচন্দ্র, তোমার আপত্তি নেই তো? আপত্তি? না, 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 মানে আপত্তি কেন? আর থাকলেই বা কি? হ্যাঁ, মন্ত্রী মশাই যখন সব আগে ভাগে ঠিক করেই ফেলেছেন, তখন কোনো আপত্তিই টিকবে না। তবে এখানে থাকতে গেলে আপনাকে যে তার ব্যয় নিজেকেই বহন করতে হবে জাহাপনা। হ্যাঁ, তাহলে নিজের খরচে থাকতে হবে, এমন করুণ অবস্থা কৃষ্ণচন্দ্রের। এই মরেছে। আমাকে উদ্ধার করার বদলে গোপাল যে আমার মান সম্মান ডুবিয়ে দিল দেখছি। দেখাশোনার কিচ্ছু নেই, ফেলবেন কড়ি, মাখবেন তেল, সোজা হিসেবে দেখুন খেল। বেশ, তবে এই নাও 500 মোহর দিলাম। তবে এই মোহরের বিনিময়ে আমি এখানে গ্যাঁট হয়ে বসে থাকবো, আর কৃষ্ণচন্দ্রের দুর্দশা দেখবো নিজের চোখে। কি আর দেখবেন জাহাপনা, ধার বাকিতে তো গোটা রাজ্যটাই ডুবে রয়েছে। দেখতে চাইলে দেখবেন পাওনাদারেরা সবাই শাড়ি দিয়ে বসে আছে। কি কাণ্ড! মন্ত্রীও তো দেখছি একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছে। ছি 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 ছি, এইভাবে তুমি অর্থ নয় থয় করছো, কিছুই সঞ্চয় করে রাখতে পারোনি। কে আর কি সঞ্চয় করবে জাহাপনা? পৃথিবীতে আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরে যেতে হবে। মাঝখানে যতক্ষণ আছি সবই শোধবোধ হয়ে যাবে। না না, এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে ব্যাপারটাকে হালকা করলে চলবে না। ঠিকই তো, ঠিকই তো। না 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 না, কৃষ্ণচন্দ্র, তোমার দ্বারা যদি রাজ্য সামলানো না যায়, তবে মন্ত্রী মশাইকে দায়িত্ব বুঝিয়ে দাও। আমার তো কোনো অসুবিধাই নেই, কখন বোঝাবেন মহারাজ? ওহ, দায়িত্ব বুঝে নেবার জন্য যেন একেবারে অধৈর্য হয়ে পড়েছে। একবার নবাবকে সামলে ফেলি, তারপর ওকে টের পাওয়াচ্ছি। বেশ, তাহলে জাহাপনা এখন বিশ্রাম করুন, পরেই না হয় সকলের অভাব অভিযোগ শুনবেন। ও, মহারাজ কৃষ্ণচন্দ্র তো বেশ সাজানো সংসার দেখছি। কিন্তু সংসারের অবস্থা তো খুবই খাস্তা জাহাপানা। সেটাই তো দেখছি, পাওনাদারেরা সবাই শাড়ি দিয়ে গেছে। ওরা যখন এসেই গেছে তখন ওদের কথা নিজের কানেই শুনে নিন। ওদের দুঃখের কথা শুনেই তো আমি আপনার কাছে ছুটে গিয়েছিলাম জাহাপনা। ওহ, মন্ত্রী তো আচ্ছা ডিগবাজি খাচ্ছে দেখছি। তবে জাহাপনা, আপনি যৎকিঞ্চিৎ সাহায্য করলেই মহারাজ উদ্ধার পেয়ে যাবেন। আমরা তো আপনার সাহায্যের আশাতেই হাঁ করে বসে আছি। কিন্তু এভাবে নবাবের কাছে ওই হাত পেতে নিলে শেষে যে আমাদের মান সম্মান নিয়েই টানাটানি পড়ছে। গোপাল, তুমি কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। কারোরই আর কিছু করার নেই, এখন যা করার নবাবই করবেন। আর তারপরে আমি, কি বলেন জাহাপনা? সত্যি কারোর কিচ্ছু করার নেই, কারণ যা করার সবই তো করা হয়ে গেছে। এখানে যারা আছে তাদের কারোরই তো কোনো ধার বাকি নেই, সব শোধ হয়ে গেছে। হ্যাঁ, সে কি রাতারাতি এমনটা হলো কি করে? তাহলে শুনুন জাহাপনা, আপনি আসবেন, তাই অতিথি আপ্যায়নের জন্য মহারাজ ভোলা ময়রার কাছে দুধ, ঘি, মিষ্টি বায়না করেছিলেন। সেটা আপনার দেওয়া ওই 500 মোহর দিয়েই মিটিয়ে দিয়েছেন। আমি আবার সেই মোহর পেয়ে ওই দুধওয়ালার কাছে যে ধার ছিল তা চুকিয়ে দিলাম। আমিও ওই মোহর পেয়ে যার গরু সেই মহাজনের দেনা শোধ করে দিলাম। আর আমি গরু কেনার জন্য মহারাজের কাছ থেকে ঋণ নিয়েছিলাম, সেটাও এই অর্থ পাবার সঙ্গে সঙ্গেই শোধ করে দিয়েছি। আর আমি সেই অর্থ পাওয়ার পরেই নবাবের কাছ থেকে নেওয়া অতিথি সেবার অর্থ ফেরত দিয়ে দিলাম। কিন্তু অদ্ভুত কাণ্ড ঘটলো, কিন্তু কি করে এমনটা হলো? এ তো জাদু হয়ে গেল। আমারও কেমন না যেন গোলমাল গোলমাল লাগছে। কোনো গোলমাল নেই, আসলে সবারই ভুল ধারণা হলো মোহর আমার। দেখুন না, না কেউ কিছু নিল
আর না কেউ কিছু দিল, অথচ সবার হিসেব চুকে গেল। হ্যাঁ হ্যাঁ, তাই তো। না 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 না, আমার মাথাটা কেমন ভু ভু করছে। ওহ, গোপাল এমন ভাবে সব বুঝিয়ে দিল যে নবাবের তো মাথাটাই ঘুরে গেল। তবে আপনার কাছে যে মোহর ফেরত এসেছে তাতে কিছু মোহর কম আছে। কেন কেন কম থাকবে কেন? কারণ মাঝখান থেকে মন্ত্রী মশাই সবার কাছ থেকেই কিছু না কিছু চেয়ে বসেছেন। হ্যাঁ জাহাপানা, মন্ত্রী মশাই আবার বলেছেন আমাদের ধার শোধ হয়ে গেলে ওনাকেও যেন কিছু ওই ভাগ দিই, তাই আর কি। এই মরেছে। হ্যাঁ তাই নাকি? মন্ত্রীর পেটি পেটি এরকম প্যাঁচ? এখন আমি বুঝতে পেরেছি মন্ত্রী কেন আমাকে জামাই আদর করে এখানে ডেকে এনেছে। না 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 না, মন্ত্রীকে যা শাস্তি দেওয়া তা আমি দেবো। হ্যাঁ, দিন না দিন না, আমার কোনো আপত্তি নেই। মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মন্ত্রী 6 মাসের বেতন বন্ধ করা হোক। বেশ বেশ, তাই হবে। কি মন্ত্রী, তুমি খুশি তো? আমি মরে যাব মহারাজ, এবারের মতো আমাকে ছেড়ে দিন জাহাপনা। ওরে বাবা রে, আমার একই সর্বনাশ হলো রে। ওরে বাবা রে, ও মা রে। তবে তোমাকেও ছাড়ছি না গোপাল, তোমার কপালেও কিছু নাচছে, আর সেটা হলো এই মোহরের থলি। এটাই তোমার বুদ্ধির পুরস্কার। ধন্যবাদ জাহাপনা। তবে আমি এই অর্থ রাজকোষেই দান করলাম। রাজ্যের ভালো হলেই আমার ভালো হবে জাহাপনা। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। সামনে মা কালীর পুজো, শুয়ে বসে না থেকে বরং একটা গান বানিয়ে ফেলি। কালো মেরে রূপ যে কালী, কালী ছাড়া জগৎ খালি। কালো মেরে রূপ যে কালী, কালী ছাড়া জগৎ খালি। দাদু, আজ তোমার গল্প বলার দিন। ওঠো, এখন আমরা তোমার মুখে নানা মজার মজার গল্প শুনবো। তাড়াতাড়ি ওঠো। আরে দাঁড়া রে, একটু বয়স হয়েছে তো। কি হলো, উঠছো না কেন? কোমরে লাগলো নাকি? আরে তোদের দাদু কি আর সেই দাদু আছে রে? এখন উঠবো কি করে সেটাই ভাবছি। দাদু উঠতে পারছে না। নাবলা, দাদুকে ধর। এই আমিও আসছি। তুই কি করবি? দাদুকে তোলার মতো শক্তি তোর আছে নাকি? বাপরে বাপ, দাদুর গায়ে এত জোর যে কেউ তুলতেই পারলাম না। আগেই বলেছি না তুলতে পারবি না, কিন্তু আমি যে উঠতে পারছি না। কিছু একটা ব্যবস্থা কর না। আমি জানতাম কিছু একটা বাঁধ হবে। ওই পই 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 করে বলেছিলাম ঠিকঠাক করে চলাফেরা করতে, তা শুনলো আমার কথা। এখন কোমর ভেঙে পড়ে থাকো। আচ্ছা পুঁটি, তুই বল, আমি কি কিছু করেছি? মা কালীর একটা গান বানাচ্ছিলাম, উঠতে পারবো না সেটা কি আগে জানতাম বল? ওই দেখো দেখো, কালী কীর্তন নাকি গাইছো। ওই হেড়ে গলায় গান মায়ের সহ্য হবে কেন? এবার আমি কি করি? এই কোমর ভাঙা লোকটাকে নিয়ে আমি যাই কোথায়? ও মা গো, মা, এই বোকা শোকা লোকটাকে আবার দাঁড় করিয়ে দাও মা। আমি মানত করছি, এবার তোমায় পুজো দেব মা। মাগো, হে মা কালী, আমি তো আমার জন্য কিছু চাইনি মা। এই লোকটা মানুষ খুব একটা খারাপ নয়। এর কোমরটা ঠিক করে দাও মা। মাগো, মাগো, তুমি শুনলে তো? আমার গলায় গান শুনেই যদি তোমার রাগ হয়ে যায়, তবে একটাই মানত করতে পারি মা, আর গান গাইবো না। কি এই যে আমি উঠতে পারছি। বলতে আমার হাতটা একটু ধর তো। এই যা দাদু, এই তোমার হাত ধরলাম, এবার ওঠো। দেখলি, যেই মা মুখ তুলে চেয়েছে অমনি মুখে বাকি শুরু হয়ে গেছে। যাব, উঠলাম আমি, আর তার জন্য মানত করলে তুমি কালী পুজো করবে? আরে কালী পুজোর ঝক্কি ঝামেলা কত তা জানো? যতই ঝক্কি থাকুক, একবার যখন মানত করেছি তখন পুজো আমি করবই। তা দেখি তুমি কি করে আটকাও। এই রে, আবার কোমরে ব্যথা শুরু হলো। বাপরে বাপ, পুজো হবে না মানে নিশ্চয়ই হবে, 1000 বার হবে, কিন্তু এত খরচ কোথা থেকে জোগাড় হবে আমি তো ভেবেই পাচ্ছি না। মায়ের পুজোর খরচ মা নিজেই জোটাবেন, দেখে নিও। হুজুরের কি আজকে মন খারাপ? হ্যাঁ, মনটা আজ ভালো নেই।
বারবার মনে হচ্ছে আমার চারদিকটা অন্ধকার হয়ে আছে, কিছুতেই আলোর রোশনাই দেখতে পাচ্ছি না উজির। না মানে মানে আপনার স্বাস্থ্যের খোঁজ নেওয়া আমার কর্তব্যের মধ্যেই পড়ে কিনা তাই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, সেটা তুমি ঠিকই করেছো, তবে এত অন্ধকার আমার ভালো লাগছে না। তুমি কিছু একটা ব্যবস্থা করো যাতে সব সময় আমার চোখ আলো দেখতে পায়। হুজুর, আপনার সাম্রাজ্য এত বিস্তৃত যে তার সব জায়গায় আলো পৌঁছে দেওয়া এই মুহূর্তে কিছুতেই সম্ভব নয়। তুমি যেভাবেই হোক আমার চারিদিকে আলোর ব্যবস্থা করো। হুজুর হুজুর, শুনেছি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের এক সভাসদ আছে, তার নাম গোপাল। তার নাকি খুব বুদ্ধি। দেখুন ওর বুদ্ধিতে ও কিছু করতে পারে কিনা। এই কথাটা মন্দ বলনি তুমি। সামনেই তো কালী পুজো, মানে আলোর উৎসব। রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে নিশ্চয়ই বড় করে কালী পুজো হবে। সে সময় আমি কৃষ্ণনগরে যাব, তখন আমার চারিদিকে এত আলোর ব্যবস্থা করতে হবে যেন চারিদিকে কোনো অন্ধকার না থাকে। জি হুজুর, তাই হবে। তবে এমনি এমনি এই কথা বললে মহারাজ তা নাও বুঝতে পারে। তাই আমার মনে হয় ওদের সবাইকে এখানে ডাকা যেতে পারে। কিন্তু একটা কোনো অজুহাত তো দেখাতে হবে, কি বলে ডাকা যায় ওদের। আপনি পত্রে বলবেন যে সেই দূরের দেশ থেকে আম এসেছে, সেই আম আপনি মহারাজ সহ সবাইকে খাওয়াতে চান। এই অজুহাতে ওদের ডেকে আনা যেতে পারে। হ্যাঁ, কিন্তু এখন আম পাবো কোথা থেকে? হুজুর, এই ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিয়ে দেখুন না আমি কি করে আম জোগাড় করি। ঠিক আছে, তোমার ওপর আমার আস্থা আছে, যা করার তা তাড়াতাড়ি করো। মহারাজ, নবাব আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন, মানে আমাদের সকলকে তিনি ওখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। কি আবার হলো? এখন সামনে কালী পুজো, কত কাজ বাকি, সেগুলো ছেড়ে নবাবের দরবারে যেতে হবে। কি আশ্চর্য আবদার! তা নিমন্ত্রণের কারণটা কি জানিয়েছেন তিনি? হ্যাঁ মহারাজ, কারণটা খুবই মামুলি। নবাব আমাদের আম খাওয়াবেন। কোন এক সুদূর স্থান থেকে তিনি আম আনিয়েছেন। এই অসময়ে আম? মহারাজ, আমার কেন জানি সন্দেহ হচ্ছে। সন্দেহ করাই তোমার কাজ। নবাব নিজে আম আনিয়ে আমাদের তা খাওয়াবেন বলে ঠিক করেছেন, আর এই ব্যাপারকে তুমি সন্দেহের চোখে দেখছো? হ্যাঁ, এই ব্যাপারটাতে সন্দেহের কোনো কারণ নেই গোপাল। নবাব যখন ডেকে পাঠিয়েছেন তখন তো আমাদের যেতেই হবে। না মানে আমার মন তো বড়ই কুটিল, এই খারাপ কথাটাই আগে মনে আসে, তাই এত কথা বলে ফেললাম। নাও নাও, তাহলে যাবার প্রস্তুতি নিয়ে নাও। কৃষ্ণচন্দ্র, আমার দরবারে তোমাকে স্বাগত। আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, অসুবিধে হবে কেন? আপনি ডেকেছেন, এটা তো আমাদের সৌভাগ্য। তা বলুন বলুন, আপনার কোন কাজে লাগতে পারি? আমি কি তোমাকে কাজের জন্য ডেকেছি নাকি? না 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 না, সেটা কখনোই মনে করবে না। তোমাকে আম খাওয়ানোর জন্য ডেকেছি। কে বলবে কেমন লাগলো। তা তোমার সঙ্গে দেখছি গোপালও এসেছে, ভালোই হলো। খাওয়া দাওয়ার পর না হয় বিস্তৃত কথা হবে। সেটাই ভালো। আপনার জোগাড় করা আম খেয়ে তারপর কথাবার্তা হোক। উজির, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ রে, লোকটা যে ড্যাং ড্যাং করে মহারাজের সঙ্গে নবাবের কাছে চলে গেল তো গেল। এরা নাম নেই। এদিকে পুজোর কি হবে? তুমি এত চিন্তা করছো কেন? মহারাজের সঙ্গেই তো আছে দাদু। নোলা দেখ তোদের দাদু কোথায় গেছে? নবাবের দরবারে। কেন গেছে? আম খেতে। এই সময় আম কোত্থেকে পাবে জানি না বাবা। তোরা কাজকর্ম যা আছে তা সেরে পুজোর কাজে আমাকে সাহায্য করিস। আমি একা হাতে কতটুকু করতে পারবো জানি না বাবা। চিন্তা করো না তো, আমরা তো আছি নাকি? কৃষ্ণচন্দ্র খাওয়া পছন্দ হয়েছে? আমার সেরা বাবুর্চিকে দিয়ে তোমাদের রান্না করানো হয়েছে।
তা খাওয়ার স্বাদ যেমন জিভে লেগে রয়েছে, আপনার বাবুর্চির কোনো তুলনাই নেই। আমাদের খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে, আসলে এত ভালো স্বাদ যে বেশি না খেয়ে উপায় নেই। কি গোপাল, খাওয়ার ব্যাপারে তোমার বেশ নাম ডাক আছে শুনেছি, কিন্তু আজ তেমন করে খেতে তো দেখলাম না। আগে নবাব যা খাওয়ার তাই তো খেয়েছি, এখন অপেক্ষা করছি কখন আম আসবে। আসবে আসবে, ঠিক সময় আসবে। আমাদের ফল খেতে হয় সব শেষে, তাই না উজির? হ্যাঁ হুজুর, হ্যাঁ, শেষ পাতে ফল খাওয়াই আমাদের রীতি। একটু অপেক্ষা করুন, হ্যাঁ একটু আপনাদের প্রিয় ফল এক্ষুনি এসে যাবে। এই তো আম এসে গেছে। আপনারা খুব তৃপ্তি করে খান, যত খুশি খান। কি এ তো আম নয়, আম সত্য। এটা খাওয়ার জন্যই এত দূর এলাম। নবাব কি আমাদের সঙ্গে রসিকতা করলেন? নবাব কারোর সঙ্গে রসিকতা করে না। আম সত্য কি আম থেকে হয় না? তাহলে আম সত্য কেন আম হবে না? আপনার এই ধরনের ব্যবহার কিন্তু আমি আশা করিনি নবাব। খুবই অপমানিত বোধ করলাম। নিমন্ত্রণ করে আদর সহযোগে খাওয়ালাম, তাতে তুমি অপমানিত বোধ করলে? আর আমার অপমান হলো না? আমি তোমার ব্যবহারে বড়ই বিরক্ত হয়েছি। খাওয়া হয়ে গেলে তোমরা আমার সভাঘরে চলে এসো, এ ব্যাপারে আলোচনা আছে। আমি তখনই বলেছিলাম নিশ্চয়ই নবাবের কোনো মতলব আছে। হয়তো সেটা ঠিকই, মহারাজের সঙ্গে আমরাও খুব অপমানিত বোধ করছি, কিন্তু শত হলেও তিনি নবাব, তার কথায় এমন উত্তর আপনি না দিলেই পারতেন। হ্যাঁ, এটা আপনি কি বলছেন? নবাব বলি তার সব কথা মেনে নিতে হবে? আমাদের মহারাজ একজন রাজা, তিনি অপমানের জবাব দেবেন না? গোপাল তো ঠিক কথাই বলেছে। হতে পারেন তিনি নবাব, কিন্তু রাজা হয়েও যদি তার উত্তর দিতে না পারি, তবে তো আমার রাজা থাকার কোনো মানেই নেই। এবার চলুন নবাবের কি কথা আছে শুনে আসি। উফ, উজির, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। কৃষ্ণচন্দ্র এতটাই রেগে গেছিল যে আমাকে অপমান করা ছাড়া তার কোনো উপায়ও ছিল না। বেশ ভালো করেছো, আমি খুব খুশি হয়েছি। বলুন নবাব, আমাদের সঙ্গে আপনার কি কি কথা আছে? আমরা তো আজই কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, তাই যা বলার এক্ষুনি বলুন। তোমার রাগ এখনো যায়নি দেখছি। ভালো, শোনো কৃষ্ণচন্দ্র, তোমার ওপরে আমারও রাগ হয়েছে। আপনার রাগ ভাঙাবার জন্য আমরা কি করতে পারি হুজুর? উজির, আমি কি চাইছি সেটা ওদের বলে দাও। আর কৃষ্ণচন্দ্র, এই কাজ যদি আমার মনের মতো না হয়, তাহলে বাধ্য হব তোমার রাজ্য কেড়ে নিতে। আগে কাজটা সম্ভব না অসম্ভব সেটা তো শুনি, তারপর না হয় বলবো আমাদের দ্বারা হবে কি হবে না। নবাব কখনো কারোর মুখে না শুনতে অভ্যস্ত নন, তাই হয় কাজ হাসিল, নয় রাজ্য নবাবের দখলে চলে যাবে। বুঝেছেন মহারাজ? আসলে আমার চারিদিকে আমি আলো দেখতে চাই, যাতে চার কোণেতেই আলো থাকে। সামনে আলোর উৎসব, আমি সেদিন কৃষ্ণনগরে যাব। আমি দেখতে চাই সেদিন যেন চারিপাশ আলোয় আলোয় ভরে থাকে, চারিদিকের কোনো কোণায় যেন এতটুকু অন্ধকার না থাকে। আমার কথা কি আমি বোঝাতে পেরেছি? গোপাল, এটা কি সম্ভব? কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়, এটুকু আমি বলতে পারি। তুমি যখন বলেছো তখন আমার কোনো চিন্তাই নেই নবাব। আমাদের এই কাজ করতে কোনো অসুবিধে হবে না। আপনি কালী পুজোর রাতে কৃষ্ণনগরে আসুন, আপনার চারিদিক গোপাল একেবারে আলোয় ভরিয়ে দেবে। গোপাল যা বলছে তাও পারবে বলে মনে হচ্ছে? আমার মনে হয় পারবে না। এটা শুধু কঠিন কাজ নয়, এটা অসম্ভব। বলছে যখন, তখন একটা সুযোগ দেওয়াই যেতে পারে। আচ্ছা কৃষ্ণচন্দ্র, তাহলে দেখা হবে কালী পুজোর রাতে কৃষ্ণনগরে, ঠিক আছে? এ কি বিপদে পড়লাম বলতো? কি করে সম্ভব এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার? মহারাজ, গোপালের কি দরকার ছিল গায়ে পড়ে নবাবের আবদারে রাজি হওয়ার? তাহলে কি আপনি চাইছেন যে নবাব আমাদের রাজ্যের দখল দিয়ে নিক? আমি কি একবারও এই কথাটা বলেছি মহারাজ? আর কি বলতে চেয়েছিলে? তোমার কি ধারণা হয়েছে নবাব এই রাজ্য দখল করে নিলে তোমায় তার উজির করে দেবে? মহারাজ, রাজ্যটা বোধহয় চলেই গেছে। এই অসম্ভব কাজটা গোপাল কেমন করে সামলাবে আমি বুঝতে পারছি না। আমারও মনে হয় তোমার মন্ত্রিত্বটাও চলে গেছে।
মানে রাজ্যটাই যখন নেই, যখন রাজাই নেই, আর রাজাই যদি না থাকে তখন মন্ত্রী বা থাকবে কোত্থেকে? আসলে কি জানেন মহারাজ, রাজ্যটাকে তো খুব ভালোবাসি, সেটা চলে গেলে খুবই কষ্ট পাবো। তার উপরে গোপাল এই কাজের দায়িত্ব নিয়েছে শুনে আরো ভয় পেয়ে গেছি। আমি হলে রাজ্যের সর্বত্র আলো জ্বালিয়ে দিতাম, কিন্তু গোপালের হালচাল দেখে মনে হচ্ছে এই ব্যাপারে ওর কোনো হেলদোলি নেই, যেন রাজ্যটা চলে গেলে ও খুব নিশ্চিন্ত হয়। মহারাজ, আমাকে একবার বেরোতে হবে, হাতে অনেক কাজ। নবাবকে একটা ভেলকি দেখাতে হবে তো। কখন থেকে শুয়ে আছো? আরে বাইরে বাচ্চারা কি সুন্দর কাপড় দিয়ে ঘর তৈরি করেছে, আর তার মধ্যে প্রদীপ জ্বালিয়ে ঘর আলোকিত করেছে। কি আলো কোথাও কোনো অন্ধকার নেই গো, আর তুমি ঘরে শুয়ে আছো। কি বলে কি বলে কি বলে? আরে বলছি বাইরে এসে দেখে যাও না, ছোটরা কি সুন্দর আলোর ঘর তৈরি করেছে। কাপড় দিয়ে ঘর বানিয়ে তার মধ্যে প্রদীপ জ্বালিয়ে এই চার কোণা একেবারে আলো করে রেখেছে। এসে দেখে যাও একবার। চার কোণা একেবারে আলো করে রেখেছে কাপড়ের ঘরে প্রদীপ জ্বালিয়ে। বাহ 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 বাহ, এটাই তো শুনতে চাইছিলাম। ব্যাস হয়ে গেছে, এবার নবাবকে কাত করা যাবে। কাল সকালে একবার বিজ্ঞানীর বাড়ি যেতে হবে। আরে গোপাল, এসো এসো, এই বিপদ থেকে কি করে উদ্ধার পাবে সেটা ভেবে দেখেছো? একটা উপায় বের করেছি বিজ্ঞানী। আচ্ছা, তুমি কি এমন কুপি তৈরি করে দিতে পারবে যা অনেকক্ষণ ধরে চলে? এ আবার এমন কি ব্যাপার? কুপির পাত্রে প্রচুর মোম জমিয়ে তার মধ্যে বড় সলতে পাকিয়ে ওপরে পরিমাণ মতো তেল রাখলেই কুপি অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে। হ্যাঁ, তাই কুপি দিয়ে তুমি সারা রাজ্য আলোকিত করবে? আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। না 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 না, এভাবে নয়, এভাবে নয়। আমি তোমাকে কথাটা জিজ্ঞেস করলাম এই ভেবে যে কতক্ষণ পর্যন্ত আলো জ্বালিয়ে রাখা যায় তা জানতে। মোম যত বেশি হবে ততই আলো বেশিক্ষণ জ্বলবে। হ্যাঁ, শোন, তোরা যেভাবে প্রদীপ বানিয়েছিলি সেভাবেই বেশি মোম দিয়ে কুপি বানা। ভিতরে ঠেসে মোম দিবি, আর তার ভিতরে বড় করে সলতে পাকিয়ে রাখবি। কুপির ওপরে তেল রাখবি। তারপর একটা মোটা কাপড়ের ঘর বানিয়ে তার প্রতিটি কোণায় সেই কুপি রাখবি। দেখবি চার কোণার প্রতিটি কোণায় যেন আলো সমানভাবে যায়। বুঝলি? আমি চট করে রাজবাড়ি থেকে আসছি, সন্ধ্যায় কিন্তু নবাব আসতে পারে। এরকম একটা বিপদের দিনে গোপাল হাওয়া? আমি তো মহারাজ আগেই বলেছিলাম গোপালের উপরে এতটা ভরসা রাখবেন না। ও আপনার কাছ থেকে বাহবা নিতে গিয়ে এত বড় একটা মিথ্যে কথা বলে গেল যে নবাবকে নাকি রাজ্যের চার কোণা অব্দি আলো দেখিয়ে দেবে। এখন কি করি বলো তো মন্ত্রী? নবাবের কাছে নতি স্বীকার করেনি, মানে মাপ চেয়েনি, তবে তো রাজত্বটা থাকতে পারে। কি বলো? আমার মনে হয় এখন রাজত্ব দিয়ে দিন, তারপর নবাবের রাগ কমে গেলে আবার চেয়ে নেওয়া যাবে। কি বলেন? খারাপ বুদ্ধি দিলাম? না, তা দাওনি ঠিকই, কিন্তু এতদিনে রাজত্ব ছেড়ে কোথায় যাই? আমার কথাই হচ্ছিল বুঝি। হবে না, নবাব আসার সময় হয়ে গেল কিন্তু তোমার কোনো পাত্তাই নেই। বলি ভেবেছোটা কি তুমি? ভেবেছোটা কি মহারাজের রাজত্ব এখন চলে যাওয়ার মুখে, আর তুমি এসে তো মস্করা করতে? ছি 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 গোপাল, তোমার কাছ থেকে এরকম ব্যবহার পাবো তা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। মহারাজ, আমি কি করলাম তাই তো বুঝতে পারছি না। কি করলাম মানে? আরে নবাব এসে পড়লো বলে তুমি তো তাকে বলেছিলে চার কোণে নাকি আলো দেখাবে, তো তার কি ব্যবস্থা হলো? ব্যবস্থা করেই তো আসলাম মহারাজ। নবাবকে শুধু আমার বাড়ির সামনে যেতে হবে। নবাব যত আলো দেখতে চান তার থেকেও বেশি আলো দেখিয়ে দেব। আজ কালী পুজো, কোথায় মায়ের কাজ করব না ওনার সলতে পাকাতে হচ্ছে। হ্যাঁ, একেই বলে কপাল। আজ নাকি নবাব আসছেন এখানে আমাদের আলোর ঘর দেখতে, আর তুমি দাদুর উপর রাগ করছো? না, রাগ করবো না। হ্যাঁ, একেবারে গলায় মালা দিয়ে পুজো করবো। হ্যাঁ, তোদের দাদুকে আমি হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ,
আসুন আসুন নবাব, আজ আমার কি সৌভাগ্য, আপনি আমার রাজ্যে পা রাখলেন। আমি তো পা রাখতে আসিনি। গোপাল যদি তার প্রতিশ্রুতি না রাখতে পারে তবে কি হবে তুমি নিশ্চয়ই জানো কৃষ্ণচন্দ্র। উজির, তুমি কৃষ্ণচন্দ্রের কাছ থেকে রাজ্যের সবকিছু বুঝে নাও, আমার কিন্তু একদম সময় নেই। ও মা, কি সুন্দর লাগছে। দাদু এক্ষুনি হয়তো চলে আসবে, নবাবকেও সঙ্গে নিয়ে আসবে। নবাব খুব মজা পাবে এত আলো দেখে। নবাব আসবে না চাই, ও তোর দাদুর কাজ না করার ছুতো। হ্যাঁ, আমি লোকটাকে চিনি না, ফাঁকিবাজে চূড়ান্ত। তাহলে কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্য যে আমি নিয়ে নিলাম, না না তুমি আমাকে দিয়ে দিলে, সেটার দলিল উজির আগে থেকেই তৈরি করে রেখেছে। তুমি শুধু একটা সই করে দেবে, সাক্ষী থাকবে আমার তরফ থেকে উজির আর তোমার তরফ থেকে গোপাল। কি উজি, তাই তো? বাহ নবাব বাহাদুর, মন্ত্রীকে বাদ দিয়ে এইসব কাজ হয় নাকি? সাক্ষী হিসেবে আমাকে রাখবেন না? মন্ত্রী মশাই, আপনিও চলুন না, নবাবকে যে আলো দেখাবো বলে ঠিক করেছি তা আপনিও দেখবেন। সেই আলোর সাক্ষী না হয় আপনিও থাকলেন। হ্যাঁ মন্ত্রী, হ্যাঁ, গোপাল যখন বলছে তখন নিশ্চয়ই তোমারও সেখানে থাকা উচিত, অন্তত আমিও তাই মনে করি। হ্যাঁ, তাড়াতাড়ি কাজটা করে ফেলি, আমার হাতে একদমই সময় নেই। কি সব যে অন্ধকার। গোপাল, তুমি যে বলেছিলে আমায় আলো দেখাবে, তার কি হলো? হবে হবে হুজুর। আসুন নবাব বাহাদুর, মহারাজ আপনিও আসুন। চারিদিকে কিভাবে আলো করতে হয় সেটা নিজের চোখে দেখে যান। এই ঘরে প্রবেশ না করলে আপনি তো বুঝতে পারবেন না নবাব বাহাদুর। ঠিক আছে, আমি ঘরে ঢুকছি। আমি সব জানি হুজুর, জেনে শুনেই এত বড় ঝুঁকি নিয়েছি। আর এটাও জানি, আমি যদি আপনার চারদিকে আলো দেখাতে না পারি তবে এই রাজ্যের কি হবে। হ্যাঁ, আলো দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু আমি তো এই আলো দেখতে চাইনি। রাজ্যের চার ধারে আলো জ্বলে থাকবে সেটাই দেখতে চেয়েছিলাম। এটা তো তুমি আমায় ঠকালে গোপাল, এটা জোচ্চুরি। কৃষ্ণচন্দ্র, এই ধাপ্পাবাজিতে কিন্তু আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। আমরাও আপনার দরবারে আম খেতে গিয়েছিলাম, কিন্তু খেয়ে আসলাম আমসত্ত্ব। মনে পড়ে হুজুর, তখন আপনি বলেছিলেন আমসত্ত্ব কি আম নয়? আমিও আপনাকে বলছি, এই ঘরে কি চারটে দিক নেই? আপনি আপনার চারদিকে আলো দেখতে চেয়েছিলেন, তা তো আপনি দেখতেই পাচ্ছেন। কি পাচ্ছেন না হুজুর? হুজুর, হুজুর, এটা গোপাল একেবারে ধাপ্পা মারলো। আমাদের এই রাজ্য নিয়ে নিতে আর বিলম্ব করা উচিত হবে না। চক্রবর্তী, তোমার প্রতি আজ এত বড় মানহানি আমার হলো। লোকে যে বলে গোপালের অসাধ্য কিছু নেই, সেটা আবার প্রমাণিত হলো। সাবাস সাবাস গোপাল, বুদ্ধিতে তোমার সমতুল্য আর পেলাম না। এই নাও কৃষ্ণচন্দ্র, আমার দেওয়া উপহার। এখানে 100 নবাবী মোহর আছে। এই মোহর আমার পাওয়া নয়, গোপালের পাওয়া উচিত। সঙ্গে আমিও আমার এই রত্নহার গোপালকেই দিলাম। আর এই যে আমার মন্ত্রী, ওকে যদি আপনাকে দান করি, আপনি কি তাকে গ্রহণ করবেন? পরিবর্তে যদি গোপালকে চাই, নিশ্চয়ই তাতে তুমি রাজি হবে না। এই কে কোথায় আছিস রে? দেখ দেখ কত বাজি নিয়ে এসেছি। তোর আনন্দ কর, আমি দেখি। চল চল, এবার বড় মায়ের পুজোটা দেবে আসি। হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা।